স্টাডি ডিজাইনটা আমি খুবই সহজ করে আপনাদের বলার চেষ্টা করবো। স্টাডি ডিজাইনের মধ্যে কি আছে, আমি যে একটা স্টাডি করব, এই স্টাডিটাকে আমার কি ধরনের স্টাডি সেটা আমাদেরকে জানতে হবে। টাইপ অফ স্টাডি ডিজাইন, তাহলে কিছু স্টাডি আছে যেটার কাজ হচ্ছে আমি বসে বসে দেখলাম, ঠিক আছে, আমি কোনো ইন্টারভেনশন নাই, কোনো কিছু নাই। ধরেন একটা পেইনের জন্য একটা গ্রুপ নাপা খায় আর একটা গ্রুপ অ্যালজিন খায়। আপনি এখানে কোনো কাজ না, আপনি বসে বসে দেখলেন যারা নাপা খায় তাদের কি অবস্থা আর যারা অ্যালজিন খাচ্ছে তাদের কি অবস্থা। এই যে দুইটা গ্রুপের আপনি জাস্ট অবজার্ভ করলেন, দিস ইজ অবজারভেশনাল স্টাডি, দিস ইজ অবজারভেশনাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডিতে আপনাকে নিজে ওষুধ দিতে হবে, এবং সেটার বিষয় আলাদা। এক্সপেরিমেন্টাল স্টাডি নিয়ে আমি পরেও কথা বলবো। তাহলে এখন আমরা যদি আসি স্টাডি ডিজাইনের মধ্যে অবজারভেশনাল স্টাডি, এটার আবার কয়েকটা ভাগ আছে: ক্রস সেকশনাল স্টাডি, কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে আবার ভাগ আছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এবং কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন, র্যান্ডমাইজ এবং কোয়াসি এক্সপেরিমেন্টাল। তাহলে এখন আমরা অবজারভেশনালের মধ্যে কি বলেছি? ক্রস সেকশনাল, কোহোর্ট, কেস। তাহলে এই তিনটা স্টাডি নিয়ে আমরা কথা বলি। তাহলে ক্রস সেকশনাল স্টাডি, কোহোর্ট স্টাডি এবং কেস কন্ট্রোল স্টাডি। তাহলে আপনি একটা জিনিস দেখেন, কোহোর্ট স্টাডি গুলা কি হচ্ছে? কোহোর্ট স্টাডি গুলা অতীত থেকে অথবা বর্তমান থেকে যে কোনো সময়ের দিকে ভবিষ্যতের দিকে আগাচ্ছে, ভবিষ্যতের দিকে আগাচ্ছে। আর কেস কন্ট্রোল মানে কি? কেস কন্ট্রোল মানে আমি একটা কেস নিলাম, আমি একটা কেস নিয়ে তার কি কারণে এটা হয়েছে তার অতীত হিস্ট্রি খুঁজে বের করছি। দিস ইজ কেস কন্ট্রোল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কেসের তীর চিহ্নটা দেখেছেন? কোহোর্ট সবসময় সামনের দিকে আর কেস সবসময় পেছন দিকে। তাহলে আমার সাথে সাথে বলেন, কোহোর্ট কোন দিকে আপু সামনের দিকে। আর কেস কন্ট্রোল পিছনের দিকে। পিছনে? তাহলে কেস শব্দের অর্থ আপনাকে বলে দিয়েছে কেস কন্ট্রোল। তার মানে আপনি এই ডিজিজ একটা পেশেন্টের একটা পপুলেশনকে নিবেন বা একটা স্যাম্পলকে নিবেন, কাদেরকে নিবেন? একটা নির্দিষ্ট ডিজিজ ওয়াইজ পার্সনকে নিবেন, একটা কেস নিবেন, তাই না? একটা কেস নিবেন, একটা কন্ট্রোল নিবেন, এবং এদের অতীত হিস্ট্রি খুঁজে কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে সেটা বের করব। এটাই হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। আমরা একটু সামনের দিকে যদি আসি, একটু দেখি তাহলে কি ঘটনা। আমরা আবারও আসছি টাইপ অফ স্টাডি ডিজাইন, অবজারভেশনাল স্টাডি, দ্যাট মিনস কোহোর্ট, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল এন্ড এক্সপেরিমেন্টালের মধ্যে আরসিটি বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, ইমার্সিভ প্যাটার্নে কেস কন্ট্রোল স্টাডি। তাহলে কেস কন্ট্রোল স্টাডি মানে কি? আমি ধরে নিলাম একটা পেশেন্ট বা একটা গ্রুপ অফ পপুলেশন যাদের আমি দেখছি যে কার্সিনোমা সার্ভিক্স, কিছু মানে ফিমেলদেরকে আমি নিলাম যাদের সিএ সার্ভিক্স হয়েছে, ঠিক আছে, যাদের কি হয়েছে? সিএ সার্ভিক্স। তাহলে আমার কেস কন্ট্রোল, আমি কেস পেয়ে গেলাম, তাদেরকে নিচ্ছি, সিএ সার্ভিক্স এর পেশেন্টদেরকে নিচ্ছি। আরেকটা গ্রুপ নিচ্ছি যাদের সিএ সার্ভিক্স হয় নাই, ঠিক আছে, যাদের সিএ সার্ভিস হয় নাই। এরপরে আমি তাদের হিস্ট্রি নিচ্ছি, তাদের লাইফ স্টাইল কেমন, তারা কোথায় থাকে, তাদের কোনো সেক্সুয়াল এক্সপোজার ছিল কিনা, বা তাদের মাল্টিপল কোনো পার্টনার আছে কিনা, বা কি সমস্যা, কেন তার হলো। তাহলে আমি কেসদেরকেও জিজ্ঞাসা করলাম, কন্ট্রোলদেরকেও জিজ্ঞাসা করলাম। দেখা গেল যাদের কেস আছে তারা আমাকে হিস্ট্রি দিল যে তাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বা এক্সপোজারের হিস্ট্রি আছে। কন্ট্রোল গ্রুপ বললো যে আমাদের এরকম কোনো হিস্ট্রি নাই। তাহলে আপনি একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছালেন যে দেখা যাচ্ছে যে যাদের এই ধরনের এক্সপোজারের হিস্ট্রি আছে তাদেরই সিএ সার্ভিস হচ্ছে। বোঝাতে পেরেছি? জি আপু। জি আপু। তাহলে আমরা যদি কেস কন্ট্রোলের একটা ফিগার দেখি, তাহলে দেখেন আমরা নিচ্ছি কাদেরকে? ক্যান্সার পেশেন্ট, একটা গ্রুপ অফ ইন্টারেস্ট বা গ্রুপ অফ পিপল আমরা নিচ্ছি যাদের ক্যান্সার হয়েছে। তাহলে এই একটা গ্রুপ। কম্পারিজন করার জন্য আমরা কি কাজ করলাম? কন্ট্রোল গ্রুপ, দ্যাট মিন যাদের ক্যান্সার নাই তাদেরকে আমি নিলাম, একটা হেলদি গ্রুপ, একটা ক্যান্সার গ্রুপ, দুইটা গ্রুপকে আমি নিলাম। তারপরে আমি পিছন দিকে তাদের কাছ থেকে যে জিজ্ঞাসা করছি যে বাবারে তোমার এরকম কেন হলো তুমি বলো তো। তাহলে এও আমাকে হিস্ট্রি দিল, এও আমাকে হিস্ট্রি দিল। দুইজনের কাছ থেকে আমি কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে একটা কনক্লুশনে আমি আসতে পারলাম। দিস ইজ কেস কন্ট্রোল স্টাডি, দিস ইজ কেস কন্ট্রোল স্টাডি। যেটা আমার শুরু হলো একটা কেস দিয়ে, এই জন্য একটা কেস, একটা কন্ট্রোল, কেস দিয়ে আমি যে ডিজিজ শুরু করব সেটাকে আমরা বলছি এই স্টাডিটা, ডিজাইনটাকে কেস কন্ট্রোল স্টাডি। আমি আবার রিপিট করছি, দিস ইজ কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? হ্যাঁ আপু। তাহলে দেখেন আপনি যে কেস এবং কন্ট্রোল দুইটা নিলাম, আমি প্রেজেন্ট অবস্থান থেকে তার অতীত হিস্ট্রি খুঁজে বের করে আমি এটাকে কম্পারিজন করলাম। ক্লিয়ার? দিস ইজ কেস কন্ট্রোল স্টাডি। নেক্সট আসি ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি, এটার একটা গল্প বলি। ধরেন আহ আমি একটা ক্লাসরুমে গেলাম, আমি একটা ক্লাসরুমে যাওয়ার পরে মেল এবং ফিমেল, অথবা ধরেন যে হচ্ছে ছেলেদের একটা বয়েজ কলেজে গেলাম। বয়েজ কলেজে যে আমি তাদেরকে পুরা ক্লাসে ঢুকে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বাবারা তোমরা একটু বলো তো কে সিগারেট খাও আর কে সিগারেট খাও না, কে স্মোকার এবং কে নন স্মোকার। জিজ্ঞেস করলাম যে কারা কারা স্মোক করো, হাত তোলো। তাহলে ওরা হাত তুললো, ঠিক আছে। হাত তোলার পরে আমি ওইখান থেকেই বের করে ফেলতে পারলাম যে এই ক্লাসে এই 70 জন নন স্মোকার এবং এই 30 জন স্মোকার। আমি একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে বের করে ফেলতে পারলাম না? জি আপু।
আমি আচ্ছা। তারপরে তাদের আমি তারপরে তাদের হিস্ট্রি নিলাম এবং তাদের কিছু প্রবলেম আইডেন্টিফাই করলাম, জিজ্ঞাসা করলাম যারা স্মোক করে তাদের কাশি হয় কিনা, কাশিটা হলে কতদিন, ঠিক আছে, বা সে এই যে স্মোক করতেছে তার ফ্যামিলিয়াল বাবার অথবা কেউ আছে কিনা, যা কারো সিওপিডি আছে কিনা। মূল কথা যে আমি একটা জায়গায় যে সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে আমি যে অনেকগুলো ইনফরমেশন নিয়ে এসে বা আমি স্যাম্পল গুলোকে আলাদা করে হিস্ট্রি নিয়ে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারছি, দিস ইজ ক্রস সেকশনাল স্টাডি। আমি ক্রস করলাম যে কে স্মোক করো আর কে স্মোক করো না, অ্যান্ড সিঙ্গেল পয়েন্ট অফ টাইম দিস লাইন ইজ দ্য ইনফিনিটি স্টার লাইন। এটা দেখে আপনি বুঝে ফেলবেন যে আপনাকে ক্রস সেকশনাল স্টাডির কথা বলছে। তাহলে এখন আসি, তাহলে দেখেন এবার ক্রস সেকশনাল স্টাডিতে কি আছে। একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, এই যে দেখেন একটা নির্দিষ্ট সময়, একটা ডাটা কালেক্টেড এট ওয়ান পয়েন্ট অন টাইম। তাহলে আপনি একটা ক্লাসরুমে গেলেন, যার পরে বললেন কে কে সিগারেট খাও হাত তোলো, এই যে ধরেন এই ব্লু কালার গুলো সিগারেট খায়, আর যেগুলো খায় না সেগুলো ধরেন এই যে ইয়েলো টাইপ কালার। তাহলে আপনি একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে যে কি ওদেরকে সর্ট আউট করতে পেরেছেন? জি আপু। হ্যাঁ, জি আপু, পারা গেছে, একবারই জিজ্ঞাসা করার পরে তো উত্তর দিয়েছি। একবারে জিজ্ঞাসা করে। তাহলে এই যে দেখেন ক্রস সেকশনালে ক্যান কম্পেয়ার গ্রুপ উইদিন দ্য স্যাম্পল, তাহলে আমি এদেরকে কম্পেয়ার করে ফেলতে পারলাম। এন্ড ডাটা কালেক্টেড এট ওয়ান পয়েন্ট ইন দ্য টাইম অফ ওয়ান স্যাম্পল, আমি একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে বের করে ফেলতে পারলাম। তাহলে আমি আবারও যদি আসি, তাহলে আমি যদি আবারও দেখি, তাহলে দেখেন যে ক্রস সেকশনাল স্টাডির মধ্যে কি হচ্ছে, টেক প্লেস এট এ সিঙ্গেল পয়েন্ট ইন টাইম। তাহলে এই যে ধরেন এই ক্লাসরুমে যে আমি জিজ্ঞাসা করলাম, এখানে কি আমার কোনো ম্যানিপুলেশন করার সম্ভাবনা আছে? না। ঠিক আছে, তাহলে এটাই হলো মূল কথা। তারপরে ক্রস সেকশনাল স্টাডি, তাহলে দেখা যেতে পারে অথবা আমি একটা স্কুলে গেলাম, তাহলে পার্টিসিপেন্ট অফ দ্য ডিফারেন্ট এজ স্টাডিড এট দ্য সেম টাইম। তাহলে এখানে বিভিন্ন বয়সের লোকজন আছে, হুম। আছে না? তাহলে আমরা জি আপু। বিভিন্ন বয়সের স্টুডেন্টদের মধ্যে আমরা ই করে ফেলতে পারি। আর যদি দেখা যায় সেম এজ বা একটা নির্দিষ্ট একটা জাস্ট হচ্ছে গ্রুপকে নিয়ে আমি স্টাডি করছি, তাহলে সেই ধরনের স্টাডিটাকে আমি কি বলবো, লঙ্গিটিউডিনাল স্টাডি। দেখেন এই সব কটা একই ধরনের, একই বয়স, একই বাচ্চা, তাই না? তাহলে এদেরকে তখন আমি বলবো লঙ্গিটিউডিনাল স্টাডি। তাহলে মূল কথা ক্রস সেকশনাল আর লঙ্গিটিউডিনালের মধ্যে যদি একটু পার্থক্য আসি, দেখেন এখন আপনাদের একটু মনে হতে পারে আপু জানি কি একটা বলছে। তাহলে ক্রস সেকশনাল কি, ডাটা কালেক্টেড এট ওয়ান পয়েন্ট অন টাইম। তাহলে মনে রাখবেন যে ক্লাসরুমে যে আমি একবারে সবাইকে জিজ্ঞাসা করে ফেললাম। লঙ্গিটিউডিনাল স্টাডি কি, আমি এই যে গেলাম, প্রথমে জিজ্ঞেস করলাম, 3 মাস পরে আবার গেলাম, আমি আবারও 3 মাস পরে গেলাম, তাহলে একই গ্রুপ, সেম গ্রুপ, ওদের কাছ থেকে আমি ডাটা নিচ্ছি, বিভিন্ন সময়ে যে ডাটা নিচ্ছি। ঠিক আছে, দিস ইজ লঙ্গিটিউডিনাল স্টাডি। তাহলে ক্রস সেকশনাল স্টাডি কি, একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইম, লঙ্গিটিউডিনালে বিভিন্ন সময়, সেভারেল পয়েন্ট অফ টাইম। ক্রস সেকশনালের ডিফারেন্ট স্যাম্পল, আমরা দেখেছি যে ওদের অনেক বয়স, ডিফারেন্ট এজ। কিন্তু লঙ্গিটিউডিনাল কি, লঙ্গিটিউডিনালের মধ্যে একটা নির্দিষ্ট গ্রুপ, একদম সেম বয়স, তাহলে সেম স্যাম্পল। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি নেক্সট আরেকটা স্টাডি, কোহর্ট স্টাডি। তাহলে আমাকে কি আপনারা ক্রস সেকশনাল স্টাডি বুঝতে পেরেছেন? জি আপু। Yes. হ্যাঁ, জি আপু। আচ্ছা। তাহলে এখন আসি আমরা কোহর্ট স্টাডি। কোহর্ট স্টাডি একটা মজার বিষয়, এটা আমি আমাকে দিয়ে মনে রাখতাম। কিভাবে মনে রাখতাম দেখেন, কোহর্ট স্টাডি, ধরে নেন যে আমি যখন রেসিডেন্সিতে অ্যাডমিট হলাম, ধরেন আমি রেসিডেন্সিতে অ্যাডমিট হয়েছি 2019 সালে, ঠিক আছে, 2019 সালে অ্যাডমিট হয়েছি, 2024 সালে আমার পরীক্ষা ছিল। তাহলে এই যে মাঝখানে 19, 20, 21, 22, 23, 24, তাই না, যে 5 বছর। তাহলে আমার যে চেয়ারম্যান, আমার ম্যাডাম বসে বসে খেয়াল করে যে মুনিরা কি কাজ করে, এই যে এতদিন ধরে আছে পড়ালেখা করে কি করে না। ম্যাডাম বসে বসে দেখতেছে মুনিরা পড়ালেখা করে না, সে আমাকে কোনো কিছু বলতেছে না যে তুমি কেন করো না বা না পড়লে কি হবে, এগুলো কিচ্ছু বলতেছে না। সে 2024 সালে সে আউটকামটা খেয়াল করতেছে, ও কি পাস নাকি ফেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি কি শিখলেন, দেখেন একটা প্রিভিয়াস একটা সময়, তাই না, একটা জি। 2019 সাল থেকে সে একটা লং পিরিয়ড অফ টাইম ধরে আমাকে ফলো আপ করতেছে। এই 5 বছর ধরে সে কোনো কিছু করছে, কোনো না। ইন্টারভেনশন নেয় নাই, সে আমাকে কোনো কিছু বলেও নাই, সে সাইলেন্টলি জাস্ট শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে। তাহলে এখানে কি হয়, একটা লং পিরিয়ড অফ সময় লাগে, লং পিরিয়ড অফ সময় নিয়ে তারপরে আমি এই ফলো আপটা করবো, লং পিরিয়ড অফ সময় নিয়ে আমি এই ফলো আপটা করবো, এবং এখানে অবশ্যই একজন আলাদা রিসার্চার থাকবে। তাহলে এই হলো কোহোর্ট স্টাডি। তাহলে কোহোর্ট স্টাডির ক্ষেত্রে এই গল্পটা শুধু যদি আমরা মনে রাখি, তাহলে আমরা দেখি, তাহলে আমাদের ঘটনা কি, এই সেই রিসার্চার, রিসার্চার এই 5 বছর ধরে কি কাজ করতেছে, এই যে টাইম দেখেন কত বছর, 5 বছর, 5 বছর পরে যে দেখতেছে আউটকামটা কি। ঠিক আছে, তাহলে এই যে আমার চেয়ারম্যান বসে বসে আছে, এই 5 বছর ধরে আমাকে ফলো করতেছে, ফলো করে আমাকে এই লং পিরিয়ড অফ টাইম ধরে সে দেখলো যে তুমি কি পাশ করো নাকি ফেল করো, তুমি যে পড়ালেখা করতেছো না, তোমার কি অবস্থা হয় তা কিন্তু আমি দেখতেছি, সে মনে মনে ভাবতেছে। এটা হলো একটা বিষয়। আবার একটা বিষয় হতে পারে যে দেখা যাচ্ছে এই 2019 থেকে আমাকে খেয়াল করতেছে 2024 সালে, এসে দেখা গেল আমি পাশ করলাম অথবা ফেল করলাম, তখন আবার চিন্তা করলো যে আচ্ছা, ওর তো ধরে নিলাম ফেল করার কথা ছিল, ও পাশ করে গেল কিভাবে, তাহলে ওর কাছ থেকে একটু ঘটনা একটু শুনে ক্যালকুলেশন করে একটু বের করি।
তাহলে এই যে জিনিসটা সামনের দিকে সে জাস্ট ফলো করে গেল, দিস ইজ প্রসপেক্টিভ কোহর্ট। এবং সে যখন আবার এই সামনে থেকেই সামনে পর্যন্ত সে এসে পেছনের কিছু কথা চিন্তা করে বের করার চেষ্টা করতেছে, দিস ইজ রেট্রোস্পেক্টিভ কোহর্ট। দিস রেট্রোস্পেক্টিভ। ইজ রেট্রোস্পেক্টিভ কোহর্ট। বোঝা গেছে কোহর্ট স্টাডি? জি আপু। ঠিক আছে। তাহলে কোহর্ট স্টাডির ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে প্রেজেন্ট টু ফিউচার, আমি কি কাজ করছি, প্রেজেন্ট টু ফিউচার আমি এই যে একটা জিনিস বের করছি সেটাকেই বলা হচ্ছে যে কোহর্ট স্টাডি। তাহলে কোহর্ট স্টাডির ক্ষেত্রে কি, এটা একটা লংগিটিউডিনাল স্টাডি, এটা প্রসপেক্টিভও হতে পারে, রেট্রোস্পেক্টিভও হতে পারে। এইটা আসলে রেয়ার এক্সপোজারের জন্য কোহর্ট স্টাডি করা হয়। এটা আমরা ডিটারমাইন করি ইনসিডেন্স, এবং এটার কমন ড্রব্যাক হচ্ছে অ্যাট্রিবিউশন বায়াস, এবং এটা হচ্ছে কস্টলি। 5 বছর ধরে ফলো আপ করা তো চারটিখানি কথা না। তাহলে এটা একটা কস্টলি একটা প্রসিডিউর। তাহলে এই হলুদ কালারের এই শব্দগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এখন আসি অ্যানাদার, আচ্ছা এগুলো এবার অলরেডি আলোচনা হয়ে গেছে। কেস কন্ট্রোল স্টাডি, কোন লাইনগুলো আমরা এখান থেকে পড়বো? কেস কন্ট্রোলে কি বলেছিলাম, যে সিএস সার্ভিক্স এর পেশেন্ট নিলাম এবং আরেকটা কন্ট্রোল নিলাম, তারপর আমরা একটা দেখে ফেললাম যে ঘটনা কি। তাহলে অ্যালাউ মাল্টিপল এক্সপোজার অর রিস্ক ফ্যাক্টর টু বি অ্যাসেস ফর ওয়ান আউটকাম। ওই যে বলেছিলাম যে কোনো এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা অথবা অন্য কোনো বিষয় আছে কিনা, আমি সেই রিস্ক ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করলাম কিসের মাধ্যমে, এই সিএস সার্ভিক্স এর জন্য। দিস ইজ কেস কন্ট্রোল স্টাডি, এবং এটা অল টাইম আমি পেছনের হিস্ট্রি খুঁজতেছি। তার মানে দিস ইজ রেট্রোস্পেক্টিভ স্টাডি, এবং এটাও রেয়ার ডিজিজের জন্যই আমরা করি। এখন দেখেন তো এই ছবিটা, তাহলে কেস কন্ট্রোল কি বলেছি, পেছন দিকের অতীত খুঁজে বের করি, তাই না? অতীত জি আপু। খুঁজে বের করাকে কি বলা হয়, কেস কন্ট্রোল। রেট্রোস্পেক্ট। হ্যাঁ, আমরা এক কথায় বলতে পারি কেস কন্ট্রোল। জি। ভবিষ্যতের দিকে আগানোকে কি বলা হয়, কোহর্ট স্টাডি। কোহর্ট। কোহর্ট স্টাডি। তাহলে অতীতকে কি বলা হয়, আমার সাথে সাথে বলেন, অতীত কেস খুঁজে বের কন্ট্রোল। করাকে বলা হয় কেস কন্ট্রোল। ভবিষ্যতের দিকে আগানোকে কি বলা হয়, কোহর্ট কোহর্ট। স্টাডি। আর ক্রস সেকশনাল আমরা কি বলেছি, একটা ক্লাসরুমে যে একবারে খুঁজে বের করে ফেললাম, এট এ টাইম আমরা যেটা পাচ্ছি তথ্য। এট এ টাইমে আমরা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে বের করে ফেললাম। এই যে দেখেন প্রেজেন্ট, এ কিন্তু প্রেজেন্টের বাইরে নাই, এ শুধু হুম। প্রেজেন্টেই ঘোরাফেরা ঘোরাফেরা করছে। তাহলে এই ছবিটার মূল বিষয় আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আপু আমরা ছবিটা আসি, একটু আরেকবার দেখান তো আপু, ছবিটা বইয়ে খুঁজে পাচ্ছি না। ছবি স্ক্রিনশট নিয়ে রাখেন আপু। জি আপু, স্ক্রিনশট ঠিক নিয়েছি। আছে, এটা জাস্ট বুঝতে হবে। আপনারা যেন এই তিনটা যে কোনো এক্সাম্পল দিতে পারে পরীক্ষার হলে, যে কোনো এক্সাম্পল দিলে যেন আপনি বুঝে ফেলতে পারেন যে ঘটনা কি যাচ্ছে। এখন আসি অ্যানাদার স্টাডিজ, ক্লিনিক্যাল ট্রায়াল। তাহলে ক্লিনিক্যাল ট্রায়াল কি, ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে যদি একটু কথা বলি, যে ধরেন এই যে এই ছবিটা একটা এক্সিলেন্ট একটা ছবি। আমার থিসিসের বিষয় ছিল, ধরে নিলাম যে মেল ইনফার্টিলিটিতে আমি ধরে নেন অলিগোজোস্পার্মিয়া। তাহলে যাদের অলিগোজোস্পার্মিয়া ছিল, মানে স্পার্ম কাউন্ট লো ছিল, তাদেরকে আমি একটা ওষুধ দিব। ওষুধ দেওয়ার পরে আমি দেখবো কি ঘটনা। অ্যানাদার গ্রুপ, তাদেরকেও আমি আরেকটা ওষুধ দিব। ঠিক আছে, দুইটা গ্রুপকে আমি দুই ধরনের ড্রাগ দিচ্ছি। দেখেন, ড্রাগ এ অ্যান্ড ড্রাগ বি। দেওয়ার পরে 3 মাস পরে ওদেরকে 3 মাস ধরে ওষুধ খাওয়ালাম। 3 মাস ওষুধ খাওয়ার পরে আমি রিপিট আরেকটা সিমেন অ্যানালাইসিস করলাম। রিপিট সিমেন অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এই 3 মাসে এই এই গ্রুপ এর ওষুধ খাওয়ার পরে তাদের সিমেন অ্যানালাইসিসে তাদের অলিগো থেকে নর্মোজোস্পার্মিয়া অথবা স্পার্ম কাউন্ট কয়জনের বাড়ছে। আর বি গ্রুপে তাদের কি অবস্থা, তাদের ক্ষেত্রেও কতজন বাড়ছে। তাহলে আমি এরপরে যখন দুইটা গ্রুপকে আমি কম্পেয়ার করব, তাহলে আমি বুঝে ফেলবো না যে কোন ওষুধটা মেইনলি অলিগোতে কাজ করছে। হুম। জি আপু। জি আপু। তাহলে দেখেন, দুইটা গ্রুপকে আমি ইন্টারভেনশন দিয়েছি। ইন্টারভেনশন মিন্স কি, আমি কোনো একটা ওষুধ তাদেরকে দিয়েছি। ঠিক আছে, কোনো একটা ড্রাগ তাদেরকে আমি খেতে দিয়েছি। তাহলে এতক্ষণ ধরে আমরা যেগুলা করছিলাম, এগুলা সবই তো পেছনে বা সামনে। এগুলাতে কি করছিলাম, যে আমরা এই স্টাডি গুলাতে পেছনে আর সামনের সবকিছু কিন্তু হিস্ট্রি নিয়ে বের করছিলাম। কোনো গ্রুপকে কোনো ওষুধপত্র খেতে দিয়েছি না না। আপু। তাহলে হিস্ট্রি। দিস ইজ অবজারভেশনাল স্টাডি অ্যান্ড দিস ইজ এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে এখানে কি ঘটনা ঘটলো, যে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা তাদেরকে ওষুধপত্র দিলাম। ওষুধ দেওয়ার পরে আমি তাকে ফলো আপ করলাম। তার পরবর্তীতে তার ইমপ্রুভমেন্ট কতটুকু হলো সেটা আমি অ্যানালাইসিস করে আমি একটা ফাইনাল ডিসিশনে আসলাম যে এই ড্রাগটা এই ডিজিজের জন্য উপকারী। ঠিক আছে, এই ওষুধটা এই ড্রাগটা দিলে এই ডিজিজে সেটা কাজ করে এবং এত পার্সেন্ট কাজ করে। তাহলে এই যে আমার ইন্টারভেনশন, ট্রিটমেন্ট এ এন্ড ট্রিটমেন্ট বি, একটা আমি টাইম নিলাম 3 মাস। তারপরে আমি সিমেন অ্যানালাইসিস করে আমি নর্মোজোস্পার্মিয়া কয়জনের হলো, এ গ্রুপে ভালো নাকি বি গ্রুপে ভালো, এই যে আমি কম্পেয়ার করলাম এই ইনসিডেন্টটা। দিস ইজ আরসিটি অথবা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আমি আবারও বলছি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। ঠিক আছে। তাহলে কোহোর্টে আমরা সিগনিফিকেন্স অফ স্টাডি যদি খেয়াল করি, কোহোর্টে কি দেখি আমরা, প্রগনোসিস, ইনসিডেন্স, রিস্ক রেশিও, রিলেটিভ রিস্ক, রেয়ার এক্সপোজার, এগুলো দেখতে পারি। কেস কন্ট্রোলে কজ ইফেক্ট, অডস রেশিও, রেয়ার আউটকাম অথবা রেয়ার ডিজিজ, এই জিনিসগুলো আমরা মুখস্থ করে ফেলবো পরীক্ষার জন্য। এখন আসি সিগনিফিকেন্স অফ দ্য স্টাডিজ। আমি আবারও বলছি, এই জিনিসগুলা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই জিনিসগুলো আমরা মুখস্থ করবো। তাহলে আরসিটিতে আমরা কি পেলাম, আরসিটিতে আমরা একটা ট্রিটমেন্ট দিলাম অথবা আরসিটিতে আমরা একটা ইন্টারভেনশন দিলাম, তাই না? এই যে ইন্টারভেনশন দিলাম, এটাই আরসিটির একটা অনন্য বৈশিষ্ট্য। এই জন্য সব স্টাডির মধ্যে আরসিটিটা বেশি ভ্যালু ক্রিয়েট করে। ঠিক আছে, আপনারা যখন করবেন তখন আরসিটি করার চেষ্টা করেন।
ঠিক আছে, এটা আবার একটা ইনসিডেন্স, একটা স্ক্রিনশট নেন, তাহলে দেখবেন সব কিছু চলে আসবে। এই যে আমরা আরসিটি করে কি পেলাম, আমরা একটা এভিডেন্স অথবা একটা ট্রিটমেন্টের ডিসিশনে এসে পৌঁছাতে পারলাম। ক্রস সেকশন মানে অতীতের ঘটনা, তাহলে প্রিভিলেন্স আমরা বের করলাম। কোহর্ট মানে কি, ভবিষ্যতে আগানোটাকেই বলা হচ্ছে কোহর্ট, তাহলে আমরা প্রগনোসিসটাকে আমরা বের করতে পারলাম। কেস কন্ট্রোল আমরা বলেছি, কেস কন্ট্রোল একটা রেয়ার ডিজিজ নিয়ে আমরা কার্সিনোমা নিয়ে কাজ করছি, তাহলে রেয়ার আউটকাম রেয়ার ডিজিজ নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা চলে আসি এরপরে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্টের মধ্যে আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়বো, সবাই মাথা ঠান্ডা করে ফেলো। ঠিক আছে, একটু গল্প গুজব করি আপনাদের সাথে। যতটুকু বলেছি এতক্ষণ পর্যন্ত এইটুকু কি ক্লিয়ার কিনা সবার সাথে, সবার কাছে? জি আপু, clear। কি তবে এত কঠিন? কি করবেন বলেন? সেটাই আপু। আপু একটু 5 মিনিট ব্রেক নিয়ে আপু একটা কফি খাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে 5 মিনিট ব্রেক। এখন একটা নতুন জিনিস পড়াবো, এই সেটাই জিনিসটা আপু। আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে এখন বাজে কয়টা? আটটা আপু ছয় 8টা ঠিক আছে, 6 মিনিট। আমরা 10-এ চলে আসবো। আচ্ছা আপু, ঠিক আছে।
আচ্ছা, আপনারা কি সবাই এসেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু, চলে আসছি। ওকে, গুড। এখন আমরা এমার্জেন্সি পার্ট ওয়ান এর অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস মাথা ঠান্ডা করে খুব কুল মাথায় এই জিনিসটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা এখন যে জিনিসটা পড়বো স্ক্রিনিং টেস্ট। তাহলে স্ক্রিনিং টেস্ট কি? এই সাথে কতগুলো কথা আমাদের রিলেটেড স্ক্রিনিং টেস্টের মধ্যে: সেন্সিটিভিটি, স্পেসিফিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু এন্ড নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় থাকবে। আমরা একটা বক্স আঁকলাম, একটা বক্স এঁকে মাঝখান থেকে দুইটা ভাগ করলাম। উপরের এই টপ যে লাইনটা, এই লাইনটাকে আমরা ডিজিজের জন্য রাখলাম। বাম পাশে আমরা যে বিভিন্ন যে ইনভেস্টিগেশন করি টেস্টের জন্য রেখে দিলাম। তাহলে উপরে কি করেছি দেখেন, লেফট যে পোর্শনটুকু, সেই লেফট পোর্শনটুকুকে আমি কি দিয়েছি টেস্টের জন্য। আর আমার যে উপরের যে পোর্শন, এইটুকুকে আমি কার জন্য বরাদ্দ করলাম? ডিজিজের জন্য। ঠিক আছে, তাহলে উপরের লাইন কার জন্য? টেস্টের জন্য। উপরের লাইন, উপরের লাইন। আচ্ছা, উপর লাইনের উপর ডিজিটের জন্য, নিচেরটা বাম টেস্টের পাশের জন্য। লাইন কার জন্য? টেস্টের জন্য। টেস্টের জন্য, গুড। তাহলে আমরা আবারও বলি, উপরের লাইন কার জন্য? ডিজিটের জন্য। বাম পাশের লাইন কার জন্য? টেস্টের জন্য আপু। আচ্ছা, তাহলে আমরা উপরের লাইন যে ডিজিজের জন্য বরাদ্দ করেছি, তাহলে এই লাইনটা, এই যে এই পোর্শনটুকু আমি বরাদ্দ করছি, এদের ডিজিজ আছে, এই জায়গায় এদের ডিজিজ আছে। আর এদের কি, এদের ডিজিজ নাই। তাহলে দিস পোর্শন ইজ কাদের জন্য? যাদের ডিজিজ পজিটিভ, মানে যাদের ডিজিজ আছে। এন্ড দিস লাইন কাদের জন্য? যাদের ডিজিজ নাই, তাদের ডিজিজ নেগেটিভ। তাহলে বলেন তো, ডিজিজ নেগেটিভ শব্দের অর্থ কি আমি বলতে পারি যে হেলদি পারসন? জি আপু, বলা যাবে। আচ্ছা, তাহলে এইবার আমি বাম পাশের এই লাইনটা বরাদ্দ করলাম, এই লাইন কার জন্য? পজিটিভের জন্য। আর জি এই আপু। লাইন কাদের জন্য? নেগেটিভ। তাহলে যাদের টেস্ট পজিটিভ তারা থাকবে এদিকে, আর যাদের টেস্ট নেগেটিভ তারা থাকবে এদিকে। জি আপু। আমি আবারও আসি, ঠিক আছে? তাহলে আমরা উপরের লাইন কার জন্য বরাদ্দ করেছি? ডিজিটের জন্য। বাম পাশের লাইন কার জন্য বরাদ্দ করেছি? টেস্টের জন্য আপু। উপরের লাইন যে ডিজিজের জন্য, তাহলে এক পোর্শন ডিজিজ আছে, আরেক লাইন কি? ডিজিজ নাই। ডিজিজ না। তাহলে ডিজিজ নাই শব্দের অর্থ কি? নাই মানে আপু হচ্ছে সুস্থ মানুষ আর কি। সুস্থ মানুষ, ঠিক আছে। আর ডিজিজ আছে মানে কি? সিক পারসন, তাই তো? ঠিক। আচ্ছা, এরপরে আমরা আসি টেস্ট। টেস্টের ক্ষেত্রে উপরের লাইন কার জন্য? পজিটিভ চার্জ। আর টেস্টের নিচের লাইন কাদের জন্য? যাদের টেস্ট নেগেটিভ। এতটুকু বোঝা গেছে? জি আপু। এইটুকুই হলো বেসিক। এইটুকু বুঝতে পারলে সবকিছু আপনার কাছে পানির মতো সহজ। এখন আমরা আরেকটা জিনিস একটু শিখে রাখবো। এই পাশে আপনারা লিখবেন পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, পিপিভি, মানে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এবং তীর চিহ্নটা ডান দিকে দিবেন। এরপরে নিচের লাইনটাতে লেখেন নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, তীর চিহ্নটা বাম দিকে দেন। এইটুকু দিবেন। কেন? তার পরবর্তীতে আমি এটা ব্যাখ্যা করছি। যথারীতি এই যে এখানে আমি লিখেছি SN, দ্যাট মিন্স সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি লিখে নিচের দিকে একটা তীর চিহ্ন দেবেন। SP শব্দের অর্থ স্পেসিফিটি, এটা লিখে উপরের দিকে একটা তীর চিহ্ন দেন। এটা ইউজুয়ালি মুখস্থ করতে হয়, নিজে নিজে একটা সেলফ রিয়েলাইজেশনের জায়গা। সেই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু ধরিয়ে দিচ্ছি। তাহলে দিস ইজ পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ডান দিকে তীর চিহ্ন দেন। দিস ইজ নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, তাহলে দিস রো ইজ রেসপন্সিবল ফর পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এন্ড দিস রো, আমার কাছের দিকে খেয়াল করেন, দিস রো ইজ রেসপন্সিবল ফর নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, and this column is indicate sensitivity, and this column is indicate for specificity. Clear? জি আপু। জি আচ্ছা, আপু। তাহলে আমরা আসি এই বক্সগুলোর মধ্যে ছোট্ট করে লিখে ফেলি ABCD, ABCD। পরের পেজ। তাহলে দেখেন, এখানে আমরা একটা জিনিস দেখাচ্ছি। উপরের দিকে এই যে এই ঘরে আমরা কি বলেছিলাম? ডিজিজ পজিটিভ, তাই না? ডিজিজ আছে। জি আপু, ঠিক আছে। আর এখানে কি দিয়েছিলাম? টেস্ট পজিটিভ। টেস্ট। তাহলে এই ঘরের এই পোর্শনটুকু যার ডিজিজও আছে, আপনি ধরে নিলেন যে আমার এই রোগীটার এন্টেরিক ফিভার, অনেকদিন ধরে জ্বর, আপনি বুঝতে পারতেছেন যে এর এন্টেরিক ফিভার। সেই অনুযায়ী আপনি ভিডাল টেস্ট করতে দিলেন, যে দেখলেন যে এর আসলেই ভিডাল টেস্ট পজিটিভ, তাহলে ডিজিজও আছে, টেস্টও পজিটিভ পেয়েছেন। জি আপু। তাহলে কি হলো? এটাকে কি আমি বলতে পারি যে এটা ট্রু পজিটিভ? জি আপু। আবারও আমি যদি একটু আসি, তাহলে আরেকটা পেশেন্ট যার ডিজিজ নাই, এই ঘর কার জন্য ছিল? যার ডিজিজ নাই। ডিজিজ ডিজিজ নাই, নাই মানে কি? হেলদি। একটা হেলদি পারসন। তাহলে যার ডিজিজ নাই কিন্তু টেস্ট পজিটিভ আসলো, তাহলে ঠিক আছে? ফলস পজিটিভ আসলো। তাহলে এটাকে আমি বলতে পারি যে যার ডিজিজ নাই কিন্তু ভুল ক্রমে টেস্ট পজিটিভ এসেছে, পজিটিভ। ফলস পজিটিভ। জি আপু, ফলস পজিটিভ। দিস ইজ ফলস পজিটিভ, একদম ঠান্ডা মাথা। আবারও আবারও শুনেন, ঠিক আছে? তাহলে যে রোগীটার আমি বলছি যে ডিজিজ পজিটিভ, এন্টেরিক ফিভার আপনি সাসপেক্ট করলেন, আপনি ভিরাল টেস্ট করতে দিলেন, তাহলে দেখলেন সেই ভিরাল টেস্টে পজিটিভ আসলো, দ্যাট মিন্স ডিজিজ পজিটিভ এন্ড টেস্ট পজিটিভ। টেস্ট পজিটিভ। তাহলে এটাকে আমরা কি বলছি? ট্রু পজিটিভ। যারা আছেন আমার সাথে, কারো কনফিউশন থাকলে বলবেন, আমি আরো আস্তে আস্তে বলবো। না বলছি। যার ডিজিজ পজিটিভ, যার টেস্ট পজিটিভ, তাকে আমরা কি বলছি? ট্রু পজিটিভ। যে মানুষটার ডিজিজ নাই, ঠিক আছে, কিন্তু তার টেস্ট পজিটিভ আসলো, তাহলে আমরা সেটাকে কি বলবো? ফলস। ফলস। এটা ভুল করে পজিটিভ এসেছে, দিস ইজ ফলস পজিটিভ।
তাহলে আমরা দেখেন এই জায়গাটাকে কি বলতে পারি, দিস জোন ইজ ট্রু পজিটিভ, তাই না? তাহলে এই যে ট্রু পজিটিভ। আর কি বলেছি, এই জায়গাতে ডিজিজ নাই কিন্তু টেস্ট পজিটিভ, দিস ইজ ফলস পজিটিভ, দিস ইজ ফলস পজিটিভ। ক্লিয়ার? ট্রু জি আপু। পজিটিভ ফলস পজিটিভ বোঝা গেছে? এখন দেখেন ডিজিজ আছে কিন্তু টেস্টটা নেগেটিভ, তাহলে কি আমি বলতে পারি যে রেজাল্টটা ফলস নেগেটিভ আসলো? জি আপু। রোগীর ডিজিজ নাই কিন্তু টেস্টটা নেগেটিভ, ডিজিজও নাই টেস্টও নেগেটিভ। আমি সুস্থ মানুষ, আমরা গেলাম যে আমরা সুস্থ, আমাদের জ্বর নাই, কিন্তু আমি ভিরাল টেস্টটা একটু করে দেখে আসি। তাহলে আমি যে দেখলাম যে আমি সুস্থ, আমার ভিরাল টেস্টের রেজাল্ট নেগেটিভ, তাহলে আমি ট্রু নেগেটিভ। জি আপু। এই ট্রু পজিটিভ ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ ফলস নেগেটিভ বুঝতে পেরেছেন কিনা? জি আপু, ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা আসি, তাহলে এই ঘাটটাকে আমরা কি বলতে পারি? তাহলে যার ডিজিজ আছে দ্যাট মিনস সে সিক পারসন, জি আপু। যার ডিজিজ নাই দ্যাট মিনস সে হেলদি পারসন। জি জি আপু, এদিকে দিস ইজ লেফট সাইড ইজ ইন্ডিকেট টেস্ট রেজাল্ট। টেস্ট। তাহলে যার টেস্ট পজিটিভ আর টেস্ট নেগেটিভ, তাহলে যে সিক এবং যে ডিজিজ পজিটিভ, টেস্টও পজিটিভ, তাহলে সে ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ। যার কোনো ডিজিজ নাই কিন্তু টেস্ট পজিটিভ চলে আসছে, তাহলে সে ফলস পজিটিভ। ফলস পজিটিভ। যার ডিজিজ নাই কিন্তু টেস্ট নেগেটিভ এসেছে, যার জি আপু, ডিজিজ আছে কিন্তু যার ডিজিজ আছে কিন্তু টেস্ট নেগেটিভ এসেছে, তাকে আমরা কি বলবো? ফলস। ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ। যে জি সুস্থ আপু। মানুষ টেস্ট নেগেটিভ আসছে, তাকে আমি বলবো ট্রু নেগেটিভ। নেগেটিভ। জি জি আপু। এবার একটা সূত্র শিখাইছিলাম যে উপরের এইভাবে দাগ দেন, সেন্সিটিভিটি, স্পেসিফিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। জি এদের তীর চিহ্ন ফলো করবেন না, আমি যে তীর চিহ্নটা দিয়েছি সেটা ফলো করবেন, তাহলেই বের হয়ে যাবে। তাহলে জি আপু। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু আমি কি বলেছিলাম, যে তীর চিহ্নটা এদিক যাবে, তাই না? জি জি আপু, বাইরে দিকে। তীর ডানে। চিহ্নটা কোন দিকে যাবে? এদিকে যাবে। ডানে ডানে যাবো আপু। হ্যাঁ, ডানে। তাহলে উপরের দিকে লেখেন ট্রু পজিটিভ, নিচে লিখে আসেন ট্রু পজিটিভ যোগ ফলস পজিটিভ। হুম। এবার নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু বের করার জন্য কোন দিকে তীর চিহ্ন দিতে বলেছিলাম? বাম বাম দিকে। দিকে। তাহলে বাম উপরে দিকে। কি চলে যাবে? ট্রু নেগেটিভ। জি আপু। আর নিচে কি আসবে? ট্রু নেগেটিভ যোগ ফলস নেগেটিভ। হুম। নেগেটিভ। ক্লিয়ার? জি আপু। রোড দিকে কি বলেছিলাম? সেন্সিটিভিটি মানে নিচের দিকে নিচে তীর চিহ্ন নিচের দিতে, দিকে। তাই না? তাহলে জি। এখন কি করবেন? উপরে কি লিখবেন? ট্রু পজিটিভ। টু পজিটিভ। এবং কি করবেন? নিচে ট্রু পজিটিভ টু যোগ পজিটিভ। ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ। স্পেসিফিটির ক্ষেত্রে, সূত্রের ক্ষেত্রে কি বলেছিলাম, যে স্পেসিফিটি যদি আমি লিখি তাহলে কি লিখবো? তীরটা কোন দিকে যাবে? নিচ থেকে উপরের আপু দিকে উপরের যাবে। দিকে। হ্যাঁ, তাই যদি হয় উপরের দিকে যদি যায় তাহলে আমার কি আসবে? উপরে ট্রু নেগেটিভ বাই ট্রু নেগেটিভ যোগ ফলস পজিটিভ। জি আপু। এই ছবিটার আপু কথা একটু মাথায় রাখেন, এই ছবিটা। আপু একটু মিস হয়ে গেল আপু, একবার একটু বলতেন, নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। আচ্ছা, এই ছবিটা মাথায় আছে? জি আপু, এটা ক্লিয়ার এটা হচ্ছে। একটা, আচ্ছা, এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এখন চলে যাব সেই জিনিসটাই বের করবো। হুম। আচ্ছা, কি একটা আকাশ বলে না, ছবিটাকে নিতে পারছি না। আচ্ছা, যাই হোক, আপনারা যদি এটুকু বুঝতে পারেন তাইলেই না, ঠিক আছে? আপু জাস্ট ওই যে বের করাটা সেন্সিটিভিটি আর হ্যাঁ, স্পেসিফিসিটি। তাহলে এখন আমি বলছি যে আপনাদেরকে, যদি আমরা এটা বুঝে ফেলি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু আমরা তীর চিহ্ন কোন দিকে দিতে বলেছি? এদিকে। ডান দিকে। জি আপু। নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু তীর চিহ্ন কোন দিকে বাম দিতে দিকে। বলেছি? এদিকে। এরপরে আমরা আসি সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি তীর চিহ্ন নিচ থেকে উপরে নিচে দিতে দিকে। বলেছি। আর স্পেসিফিটির ক্ষেত্রে কি বলেছিলাম? উপর থেকে নিচে, সরি, আপু উল্টা হয়ে গেল, সেন্সিটিভিটি ছিল বলে নিচে। দিচ্ছি। হুম, তাহলে আমরা এখানে কি বলেছিলাম, যে সেন্সিটিভিটি মানে কি? সেন্সিটিভ উপর মানে থেকে নিচে। উপর থেকে নিচে যাব, হুম। স্পেসিফিটি মানে বলেছিলাম নিচ থেকে উপরে যাব। এতটুকু যদি আমরা বুঝতে পারি, এইটুকু হলো সূত্র। মানে এইটুকু আমি আগে ছোটবেলায় যখন নিজে করেছি তখন মুখস্থ করতাম। তারপরে আমি অনেকদিন পরে গবেষণা করে দেখি, আরে তীর চিহ্ন এদিক সেদিক দিলেই তো উপরে ট্রু পজিটিভ না নেগেটিভ, এটুকু তো আমার আর এলোমেলো হবে না। নয়তো পরীক্ষা হলে যে তো মানে এত চারটা সূত্র মনে রাখা কঠিন না। জি তাহলে আপু। যা শুধু এটা পজিটিভ প্রেডিক্টিভ, এটা নেগেটিভ, এটা সেন্সিটিভিটি, এটা স্পেসিফিটি, তীর চিহ্ন করে মনে রাখলে আর এই সূত্র মুখস্থ করতে হবে না। তাহলে আমি যদি পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু চিন্তা করি, তীর চিহ্ন কোন দিকে দিয়েছি? তীর চিহ্ন বাম থেকে ডান দিকে দিয়েছি, তাই না? তীর জি চিহ্ন কোন আপু। দিক থেকে কোন দিকে দিয়েছি? তীর ডান চিহ্ন, থেকে বামে। সরি, তাহলে ডানে ডানে। বাম হ্যাঁ, থেকে ডানে। ডানে। তাহলে উপরে কি যাবে? ট্রু পজিটিভ গিয়েছে। আচ্ছা, জি আপু। নিচে কি যাবে? নিচের দিকে এই ট্রু পজিটিভ যোগ ফলস পজিটিভ। আচ্ছা। জি আপু, এবার মনে হয় এখন একটু ক্লিয়ার হয়েছে। এখন আসেন নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তাহলে তীর চিহ্ন কোন দিক থেকে কোন দিকে দিতে বলেছি? বাম দিক থেকে, বাম তার মানে দিকে। এই দিক থেকে এদিকে যাবে, হ্যাঁ। ঠিক আছে? এই দিক থেকে এদিকে যাবে। তাহলে আমরা, বাম দিক থেকে এদিকে আসি।
তাহলে আমরা কিভাবে যাব? ট্রু নেগেটিভ থেকে ট্রু নেগেটিভ ডিভাইড তাহলে করে আমরা এই দিক থেকে এদিকে যদি আসি, তাহলে প্রথমে আমার কাজ কি, কাকে বসানো? আমার ট্রু প্রথমে কাজ হচ্ছে ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভকে বসাবো। তাহলে ট্রু নেগেটিভ কে বসানো, উপরে কাকে বসাবো? ট্রু নেগেটিভ কে। নিচে কি কাকে বসাবো? ট্রু নেগেটিভ যোগ ফলস নেগেটিভ। ফলস। এখন এখন কি ক্লিয়ার? ক্লিয়ার? জি আপু, জি আপু ক্লিয়ার। এখন আমাকে সেন্সিটিভিটি সূত্র বের করতে হবে। তাহলে কিভাবে বের এটা করব? ওকে আমি বলছি। তাহলে উপর উপর থেকে থেকে নিচে আসবো, তাহলে উপরে কাকে বসাবো? ট্রু পজিটিভ। নিচে কাকে বসাবো? ট্রু পজিটিভ যোগ ফলস পজিটিভ নেগেটিভ। তাহলে ফলস ট্রু নেগেটিভ। পজিটিভ যোগ ফলস নেগেটিভ বসাইছেন? জি আপু। তাহলে পরের সূত্রে চলে আসি। কিরকম? পরের সূত্র কি আছে? পরের সূত্র বলেছি স্পেসিফিটি। তাহলে নিচ নিচ থেকে থেকে উপর উপরে, দিকে। তাহলে উপরে উপরে কি বসাবো? ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ। তার নিচে কাকে বসাবো? ট্রু নেগেটিভ ট্রু যোগ ফলস। নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। পজিটিভ। ক্লিয়ার? জি নাকি আপু। আবার বলবো? না আপু, এটা এখন ক্লিয়ার হয়েছে। ব্যাপারটা আপু সহজ, ধরতে পারে। হ্যাঁ, ব্যাপারটা সোজা, ঠিক আছে, কিন্তু আমি এই অংশটুকুকে জমের মতো ভয় পেতাম। আপু ধরতে না পারলে তো অনেক কঠিন, আমি এতক্ষণ বুঝতেছিলাম না আপু, এখন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা আসলাম, তাহলে দেখেন দেখেন ডিজিজ আছে, তার মানে কি হ্যাড দ্য ডিজিজ। জি ডিজিজ আপু। নাই, ডাজ নট হ্যাভ দ্য ডিজিজ। তাহলে সুস্থ ব্যক্তি। ট্রু পজিটিভ আর নেগেটিভ, এইটুকু আমার অনেক প্যাচ লেগে যেত। আশা করছি আপনাদের কি এখন আর প্যাচ লাগবে? না ইনশাআল্লাহ আপু। না। আচ্ছা, এই জন্য আমি বলেছিলাম যে মাথা ঠান্ডা করে আসবো আমরা, ঠিক আছে, 5 মিনিট ব্রেক নেই। কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেন আমরা বুঝতে পারি। তাহলে আমরা যদি এইটাই হয়, একটা রোগীর টেস্টও পজিটিভ, ডিজিজও পজিটিভ, তাহলে সেটাকে আমরা পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু বলবো। ঠিক আছে, দেখেন এই যে রো, এই রো কি কাজ করছে? সমস্ত পজিটিভের ঘটনাই তো এই রোতে আছে। রো এন্ট্রিজ ফর দ্য ডিটারমাইনিং পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আর এই রো কি কাজ করতেছে? সব নেগেটিভ। রো এন্ট্রিজ ফর দ্য ডিটারমাইনিং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তাহলে আমরা এই কথাটাকে বলতে পারি টেস্ট পজিটিভ, ডিজিজ পজিটিভ, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। টেস্ট নেগেটিভ, ডিজিজ নেগেটিভ, নেগেটিভ প্রেডিক্টিভ নেগেটিভ ভ্যালু। প্রেডিক্টেড। এখন আরেকটা জিনিস শিখবো আমরা, লাইকলিহুড রেশিও। তাহলে লাইকলিহুড রেশিও কি? লাইকলিহুড রেশিও এটা একটা সূত্র, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেন্সিটিভিটি বাই 1 - স্পেসিফিটি। এটা হলো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। যদি নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হয়, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু বলেই, প্রেডিক্টিভ ভ্যালু সরি বলছি, লাইকলিহুড রেশিও। এল মানে লাইকলিহুড, আর ফর রেশিও। পজিটিভ আমরা যে দিয়েছি, উপরে দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে পজিটিভ লাইকলিহুড রেশিওর সূত্র কি? সেন্সিটিভিটি বাই 1 - স্পেসিফিটি। নেগেটিভ লাইকলিহুড রেশিও সূত্র কি? 1 - সেন্সিটিভিটি বাই স্পেসিফিটি। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র। তাহলে পজিটিভ লাইকলিহুড রেশিও যদি বলি, তাহলে এটা আসলে কি ইন্ডিকেট করছে? প্রবাবিলিটি টেস্ট ইজ পজিটিভ ইন পেশেন্ট উইথ ডিজিজ। তাহলে যার ডিজিজ আছে, যার এন্টেরিক ফিভার আমি সাসপেক্ট করছি, তার ভিরাল টেস্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তার বাই প্রবাবিলিটি টেস্ট ইজ পজিটিভ ইন পেশেন্ট উইদাউট ডিজিজ। ডিজিজ নাই কিন্তু টেস্ট পজিটিভ। তাহলে এটাকে আমরা পজিটিভ লাইকলিহুড রেশিও বলছি। ঠিক আছে, পজিটিভ লাইকলিহুড রেশিও। যা শুধু মনে রাখলে হবে সূত্রটা, এখান থেকে মেইনলি কিছু না, এই সূত্র দুইটা জাস্ট মনে রাখবেন। সেন্সিটিভিটি উপরে থাকলে পজিটিভ, আর 1 - সেন্সিটিভিটি উপরে সেন্সিটিভ থাকলে নেগেটিভ। নেগেটিভ। মাইনাস থাকলে নেগেটিভ। ঠিক আছে, শেষ। জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই। এখন আসি অডস রেশিও। একটা শব্দ আপনারা শুনবেন যে অডস রেশিও। তাহলে অডস রেশিও কি? অডস রেশিও আছে যার রিস্ক ফ্যাক্টর আছে, তার ডিজিজ হবার চান্স। যে স্মোকার, তার ব্রঙ্কিয়াল কার্সিনোমা হওয়ার চান্স, এই চান্সটাকেই বলা হয় অডস রেশিও। ঠিক আছে, তাহলে যার রিস্ক ফ্যাক্টর আছে, তার ডিজিজ হওয়ার চান্সটাকে আমরা কি বলছি? অডস রেশিও। তাহলে অডস অফ দ্য পিপল উইথ দ্য ডিজিজ বিং এক্সপোজড অর নন এক্সপোজড। ঠিক আছে, যে এক্সপোজ এবং যে নন এক্সপোজ, তাদের ক্ষেত্রে যার রিস্ক ফ্যাক্টর আছে, তার ডিজিজটা হওয়ার প্রবাবিলিটিটাকেই, যে সম্ভাবনাটাকে আমি যে বের করছি, সেটাকেই বলছি অডস রেশিও। অডস রেশিও বের করার সূত্র, এডি এবিসিডি এক জায়গায় বসাতে বলেছিলাম না, মনে আছে? হুম। এবিসিডি বসাইছিলেন? জি আপু, বসিয়েছিলাম। তাহলে এরকম ক্রস করে গুণ করে দিবেন, এডি বাই বিসি। এইটাকেই বের করা বলা হয় অডস রেশিও। তাহলে তার মানে দেখেন আপু তো, ব্যাপারটা কি দাঁড়ালো, যে যাদের ডিজিজ আছে, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, তাদের রিস্ক ডিজিজ ফ্যাক্টর, হবার চান্স। হ্যাঁ তাদের ডিজিজ হওয়ার চান্স। তাহলে দেখেন এডি বাই বিসি পেয়েছেন? জি আপু। এটা হলো অডস রেশিও। এইসব অঙ্ক আপনাদেরকে করতে দিবে না, জাস্ট হচ্ছে এই লাইনটাই দিবে। ঠিক আছে, যে অডস পিপল উইথ দ্য ডিজিজ বিং এক্সপোজড অর নন এক্সপোজড, অথবা একটা সূত্র দিল। ঠিক আছে, এর জি আপু। বেশি কিছু দিবে না। এখন আসি রিলেটিভ রিস্ক। রিলেটিভ রিস্ক কি জিনিস? রিলেটিভ রিস্ক হচ্ছে একটা মানুষ, দেখেন রিলেটিভ রিস্ক, প্রবাবিলিটি অফ গেটিং ডিজিজ ইজ এক্সপোজড, যে এক্সপোজ তার যে ডিজিজ হওয়ার সম্ভাবনা কতটুকু, আর যে এক্সপোজড না, তার ডিজিজ হওয়ার সম্ভাবনা কতটুকু। এই জিনিসটাকে যে আমরা বের করি, সেটাকেই বলা হচ্ছে রিলেটিভ রিস্ক। অলরেডি ধরেন এই যে এরা এক্সপোজ, তাই না? দেখেন ক্যাপসুলের সাথে এক্সপোজ, তাহলে এর ডিজিজ হওয়ার সম্ভাবনা, আর যারা নন এক্সপোজ, তাদের ডিজিজ হওয়ার সম্ভাবনা কতটুকু, এটাই যে বের করা হয়, এটাকেই বলা হয় রিলেটিভ রিস্ক। রিলেটিভ রিস্কের সূত্র কি? আমরা যদি এইভাবে তাকাই, তাহলে দেখেন A/A/B, আর বাই C+C/D। সূত্রটার দিকে খেয়াল করেন, তাহলে আপনারা বুঝে ফেলবেন। জি আপু। এই যে এ, তাহলে আমি উপরে দিলাম A/A+B। ঠিক আছে, মাঝখানে সূত্রগুলো লাগবে না আপনাদেরকে, যেন হঠাৎ করে আসলে ভয় না পেয়ে যান, সেই জন্য শিখাই দিচ্ছি।
তাহলে কি থাকলো নিচের দিকে থাকলো সি, তাই তো? তাহলে সি বাই সি প্লাস ডি, এটাই হচ্ছে রিলেটিভ রিস্ক বের করার সূত্র। এরপরের কথায় চলে আসি, রিলেটিভ রিস্ক, যার রিলেটিভ রিস্ক 1, তাহলে এক্সপোজড এবং আনএক্সপোজড গ্রুপ এরা ইকুয়ালি লাইকলি টু দ্য গেট ডিজিজ। তাহলে ধরেন যে 1 আসলো, রিলেটিভ রিস্কের রেজাল্ট কি আসলো 1, তাহলে দেখেন 1 যদি থাকে তাহলে বোথ আর ইকুয়ালি মানে ডিজিজ হওয়ার সম্ভাবনা তাদের আছে। আমি আবারও দেখাই, রিলেটিভ রিস্ক 1 এর মানে কি, 1 মানে ইকুয়ালি তাদের সম্ভাবনা আছে ডিজিজ হওয়ার, লেস দেন 1 মানে কি, লেস মানে কম, তাহলে লেস লাইকলি সম্ভাবনা আছে ডিজিজ হওয়ার, মোর দেন 1 মানে কি, মোর লাইকলি মানে ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। মানে এক্সপোজড গ্রুপের বেশি বেশি সম্ভাবনা আনএক্সপোজড এর তুলনায়। বুঝতে পারছেন না বুঝেন নাই? জি আপু, বুঝতে পেরেছি। আর একটু ক্লিয়ার করি, হ্যাঁ। না আপু, হচ্ছে যেটা বইয়ে কেন জানি এই জ্ঞানটা পাচ্ছি না। ওটার দরকার নাই, আমি যেগুলো মানে অনেক জিনিস আপনাদের লাগবে না, আমি কিছু জিনিস এক্সট্রা বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে রিলেটিভ রিস্ক 1 মানে কি, দুই গ্রুপেরই এক্সপোজড এন্ড সমান হয়, আনএক্সপোজড, দুই সমান গ্রুপেরই হওয়ার সম্ভাবনা আছে ডিজিজ, ঠিক আছে? লেস ইকুয়ালি দেন 1 মানে কি, লেস দেন 1 মানে যারা এক্সপোজড গ্রুপ তাদের আহ, তাদের তুলনায় যারা আনএক্সপোজ গ্রুপ তাদের আপু হচ্ছে যে সম্ভাবনা কম, সম্ভাবনা কম, আর যাদের মোর দেন 1 তাহলে যাদের তাদের এক্সপোজ তাদের হওয়ার সম্ভাবনা বেশি। বেশি। দেখো, এরপরের কথায় চলে আসি, এনএনটি, এটা একটা চমৎকার কোশ্চেন, এক লাইনের একটা কোশ্চেন আসে এমআরসিজি পার্ট 1 এ, মানে এনএনটির অ্যাব্রিভিয়েশনটাই মেইনলি আসে। নাম্বার এন নিডেড টু মানে কি, নাম্বার নিডেড টু ট্রিট, মানে আমার কতজনকে ট্রিটমেন্ট করতে হবে। এনএনটি মানে নাম্বার নিডেড টু ট্রিট, এটা সূত্র 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। অ্যাবসলিউট রিস্ক রিডাকশন আপনাদের লাগবে না, জাস্ট সূত্রটা জেনে রাখেন, 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, ঠিক আছে? তাহলে আমরা এনএনটি শব্দের অর্থ কি শিখলাম, নাম্বার নিডেড টু বি ট্রিট। আচ্ছা, এরপর আমরা ইরোর নিয়ে আগের দিন কথা বলেছিলাম, ইরোরের কথা মনে আছে না, আরেকবার বলতে হবে? মনে আছে আপু? আচ্ছা, তাহলে একটা ইরোর কি ছিল, যে একটা ছেলে মানুষ, তাকে এসে ডক্টর বলছে ইউ আর প্রেগনেন্ট, দিস ইজ টাইপ 1 ইরোর। এটা কি হওয়া সম্ভব কখনো? না এটা আপু। কি হওয়া সম্ভব? তার মানে এটা ফলস পজিটিভ, তাই না? এটা ফলস পজিটিভ। তাকে এসে বললো যে তুমি হচ্ছে প্রেগনেন্ট, তাহলে এটা ফলস পজিটিভ। টাইপ 2 ইরোর, এখানে কি একটা ফিমেল যে অলরেডি প্রেগনেন্ট, তাকে এসে আমি বলছি যে আপনি প্রেগনেন্ট না, দিস ইজ ফলস নেগেটিভ, দিস এটা ইজ ফলস নেগেটিভ। এরপর আমরা আসি রিসিভার অপারেটিং কার্ভ, ঠিক আছে, আরওসি কার্ভ। তাহলে আরওসি কার্ভ কোনটা আমরা বলেছিলাম, এটা আমরা এর আগের দিন ক্লাসে বলেছিলাম, তাই না? এটা হচ্ছে সেন্সিটিভিটি ভার্সেস 1 মাইনাস স্পেসিফিটি, এটা আমরা একটা কার্ভের মাধ্যমে দেখি, সেটাকে আমরা আরওসি কার্ভ বলি। দিস ইজ আরওসি কার্ভ। যদি আরওসি কার্ভ রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ কারেক্টলি ডিস্টিংগুইশিং নরমাল অথবা অ্যাবনর্মাল পেয়ার, পেয়ারটা কি নরমাল নাকি অ্যাবনর্মাল, যদি উপরের দিকে যায় দিস ইজ বেটার রেজাল্ট ক্রিয়েট করে, নিচের দিকে আসলে সে ওই রকম, অত উপরের লাইনটা মানে কি, বেটার রেজাল্ট, ঠিক আছে, বেটার রেজাল্ট সে তৈরি করছে, বেটার ক্লাসিফায়ার। দেখেন, এটা একটা ডিটারমাইন করি কি আমরা, অ্যাকুরেসি অফ দ্য ডায়াগনস্টিক টেস্ট, একটা ডায়াগনস্টিক টেস্টের অ্যাকুরেসি কতটুকু হবে সেটা আমরা আরওসি বা রিসিভার অপারেটিং কার্ভ দিয়ে আইডেন্টিফাই করতে পারি। এখানে পরীক্ষাতে কোশ্চেন আসে, হোয়াট ডু ইউ মিন বাই আরওসি, তাহলে আরওসি শব্দের অর্থ কি? রিসিভার অপারেটিভ কার্ভ। আচ্ছা, এরপরে আমরা প্লট গুলো নিয়ে কথা বলেছি, হুইস্কার বক্স প্লট, এটা এমআরসিজির একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে আপু আমরা এখানে পাঁচটা, প্রশ্নটা কিভাবে আসবে আপু? এখানে আমরা কয়টা জিনিস আইডেন্টিফাই করি, এখানে আমরা 5টা জিনিস দেখতে পারি এই প্লটের মাধ্যমে। তাহলে কি কি 5টা জিনিস, এটাই কোশ্চেন, ম্যাক্সিমাম, মিনিমাম, ঠিক আছে, আপার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল এন্ড মিডিয়ান। তাহলে পেয়েছেন একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, জি আপু, মানে প্রশ্নটা শুধু এভাবেই আসবে। এরকমই আসে। হুইস্কার ব্লক স্পট একটা হিস্টোগ্রাম, একটা এট এ গ্লান্স যদি আমরা বলি, এখানে আমরা যে ডিস্ট্রিবিউশনটা দেখি, এখানে আমরা কি দেখতেছি দেখেন, শোজ দ্য 5 নাম্বার সামারি অফ এ সেট অফ ডাটা। তাহলে 5টা নাম্বার কি দেখছি, ম্যাক্সিমাম, মিনিমাম, আপার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল এন্ড ইন দা মিডল পজিশন, মিডিয়ান। এখন আমরা আরেকটা জিনিস আসি, ফানেল প্লট, যে প্লটটা ফানেলের মতো দেখতে সেটাকে আমরা ফানেল প্লট বলি। ফরেস্ট প্লট সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে চাই। ফরেস্ট প্লট কি, ফরেস্ট প্লট এইরকম একটা প্লট থাকে যেটাকে আমরা ফরেস্ট প্লট বলি। তাহলে আপনাদেরকে দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কি ইন্ডিকেট করে, এক্স অ্যাক্সিস হচ্ছে লাইন অফ নো ইফেক্ট, তার মানে লাইন অফ নাল ইফেক্ট। আর হরাইজন্টাল অ্যাক্সিসটা কি ইন্ডিকেট করে, অডস রেশিও, রিলেটিভ রিস্ক, এই জিনিসগুলো এখানে হচ্ছে ইন্ডিকেট করে। তাহলে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত দেখছি, একটা আমরা ছোট করে দেখছি, তাহলে একটা ডাটা সেটের মধ্যে আমরা কি বলেছিলাম, যে এই যে পয়েন্টটুকু 95% থাকার যে টেন্ডেন্সি, সেটাকে আমরা কি বলি, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। এটাকে আমরা কি বলবো, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। এই এক একটা বক্স এটা ইন্ডিকেট করে কি, এই সেটটার মানে ওয়েট কতটুকু, ঠিক আছে? এবং এই লাইনটাকে আমরা কি বলেছি, মাঝখানের লাইনটাকে, মাঝখানের লাইনটাকে কি বললাম, লাইন অফ রিলেটিভ রিস্ক
লাইন অফ লাইন অফ রিলেটিভ। নো ইফেক্ট, লাইন অফ নো ইফেক্ট। আর এই লাইনটাকে কি বলেছি, এখানে আমার রিলেটিভ রিস্ক, অডস রেশিও, এই সমস্ত জিনিস আমরা এখান থেকে বের করি। এর পরের লাইনে আসি। তাহলে দেখেন এই ছবিটার মধ্যে বলে দেওয়া আছে যে আমার এই হলো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, দিস ইজ ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা এক্স অ্যাক্সিসে কি আমাদের আউটকাম ভ্যারিয়েবলটা দেখতে পাচ্ছি। আর এই অ্যাক্সিসটার, ওয়াই অ্যাক্সিসের এই লাইনটার নাম কি বলেছিলাম, লাইন অফ নো ইফেক্ট। কি বলেছি, লাইন লাইন অফ নো ইফেক্ট। এবং এই যে এই দাগটাকে কি বলেছি, ব্ল্যাক কালারের, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল লাইন। দিস ইজ 95% কনফিডেন্স ইন্টারভ্যাল লাইন। আর সিঙ্গেল এগুলাকে আমরা কি বলছি, এক একটা ব্লক বলছি, ঠিক আছে। আর এই যে ডায়মন্ড শেপ, এটা এটা আমার ওভারঅল একটা এস্টিমেশন বা ট্রিটমেন্ট ইফেক্ট ইন্ডিকেট করে। বোঝা গেছে নাকি আবার বুঝাবো? এটা কেউ আরেকবার দেবেন। ঠিক আছে, আরেকবার একটু বলি। এটা কি, এটা কি আমার আউটকাম ভ্যারিয়েবল, ঠিক আছে। জি আপু। নিচে লাইনটা হচ্ছে আপু আউটকাম ভেরিয়েবল। এই লাইনটা কি, লাইন অফ নো ইফেক্ট। লাইন অফ নো ইফেক্ট। এই লাইনটা কি, আপু এটা হচ্ছে 95%। কনফিডেন্স ইন্টারভ্যাল। এদের মাঝখানে যে ছোট্ট একটা বক্স আছে, এটাকে কি বলা হচ্ছে, এক একটা ব্লক বলা হচ্ছে। কি বলা হচ্ছে, ব্লক বলা হচ্ছে। আর এই যে ডায়মন্ড শেপ, পরীক্ষাতে আসে ডায়মন্ড শেপের এই কোশ্চেনটা। এই যে ডায়মন্ড শেপ, এটা কি ইন্ডিকেট করে, এটা ওভারঅল ইন্ডিকেট ইফেক্ট। করে ওভারঅল যে এস্টিমেশন, ওভারঅল এস্টিমেশন ইন্ডিকেট করে, ঠিক আছে, ওভারঅল এস্টিমেশন ইন্ডিকেট করে। তাহলে এই যে এটা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, 95%, 95%, 95%। এখানে একটা মজার বিষয় আছে দেখার। এই মজার বিষয়টা কি, যে আমার এই যে লাইনগুলা, নো ইফেক্ট থেকে লাইনগুলা কতটুকু দূরত্বে আছে, লাইনটুকু কতটুকু দূরত্বে আছে, এবং এই বক্সের মধ্যে কোন বক্সটা সবচাইতে বড়। তাহলে যে লাইনটা সবচাইতে দূরত্ব থাকবে, মানে নো ইফেক্টের থেকে যে লাইনটা বেশি দূরে, তার মানে এই টেস্টটা সিগনিফিকেন্ট বেশি। জি আপু, যেটা ঠিক দূরে আছে। থাকতেছি। হুম। তাহলে আমরা এখন এই জিনিসটাই দেখবো। তাহলে আমরা এক্স অ্যাক্সিস এর এই ওয়াই অ্যাক্সিসটাকে কি বলেছিলাম, ও নো আউটকাম। ইফেক্টের লাইন। নো ইফেক্ট, তাই না, নো লাইন অফ নো ইফেক্ট। ইফেক্ট। অডস রেশিও বা হাবিজাবি আউটকাম সবকিছু আমরা বলছি এই ওয়াই অ্যাক্সিস এর লাইন অফ নো ইফেক্টের মধ্যে আমরা থাকছি। এরপরে আমরা কি বলেছি, যে এই যে এক্স অ্যাক্সিস এর কথা, সেই অডস রেশিও আমরা চলে আসলাম, দিস ইজ এ টিপিক্যাল লগারিদম স্কেল। নেক্সট আমরা কি বলবো, দিস ইজ এ স্কোয়ার, তাই না, এটা একটা ব্লক। স্কোয়ার বা একটা ব্লক, আমরা যেটা হোক সেটাই বলতে পারি। এটা রিপ্রেজেন্ট করে ওয়েট অফ দ্য স্টাডি, মানে এই স্টাডিটা কতখানি ভ্যালু ক্রিয়েট করছে, এর স্যাম্পল সাইজ, এর স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার কত। তাহলে দেখেন তো, এইগুলার মধ্যে কার স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার সবচেয়ে বেশি, স্টাডি টুর স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার সবচেয়ে বেশি, হ্যাঁ। বলতে পারবো আমরা। জি আপু। কারণ এটাও তো লাইন অফ ইফেক্ট থেকে দূরে আছে, এই জন্যই আপু বলতেছি এক আমরা। নাম্বার লাইন অফ ইফেক্ট থেকে দূরে আছে, আর এই বক্সটা তার মানে বেশি স্যাম্পল, বড়। বড় স্যাম্পল। বাকিগুলা থেকে এই বক্সটা বেশি বড় না। জি মানে আপু। এটা কি রিপ্রেজেন্ট করছে, স্যাম্পল সাইজ এবং স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার। তাহলে এখানে যদি আমি আপনাকে বলি, এখানে কার স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার সবচেয়ে বেশি, তাহলে এই যে এটা জি। কোন টেস্টটা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট, তাহলে এটা লাইন অফ ইফেক্ট থেকে দূরে আছে। জি আপু। এন্ড জি ডায়মন্ড আপু। এটা কি ইন্ডিকেট করে, কম্বাইন্ড রেজাল্ট ওভারঅল ইফেক্ট। অফ দ্য ট্রায়াল, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স কম্বাইন্ডলি কতটুকু সে ক্যারি করছে। তাহলে এবার দেখেন আপনারা সবাই পারবেন। তাহলে এক একটা জিনিস যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো এক একটা স্টাডি, ইন্ডিভিজুয়াল স্টাডি। জি আপু। জি তাহলে আপু। এই যে দেখেন তিনটাকে দেখিয়েছে, রেজাল্ট ফ্রম ইন্ডিভিজুয়াল স্টাডি। জি। এই যে এই লাইনটা আসলে কি, কনফিডেন্স কনফিডেন্স ইন্টারভ্যাল। ইন্টারভেল। কনফিডেন্স ইন্টারভাল। ঠিক আছে, এই যে একটা বক্স, এটা কি আউটকাম অফ দ্য ইফেক্ট রেশিও। এটা কি ডায়মন্ড ওভারঅল শেপ, ওভারঅল ওভারঅল ইফেক্ট। ইউনিভার্সিটি পার্টন পরীক্ষায় ডায়মন্ড শেপের এটাই মেইনলি আসে, ঠিক আছে, ডায়মন্ড শেপের এটাই আসে। ঠিক আছে, এই যে এইটার মধ্যে সবকিছু লেখা আছে দেখেন। আমরা যদি বলি ব্ল্যাক জি স্কোয়ার, এই ব্ল্যাক স্কোয়ার গুলা কি, রিলেটিভ রিস্ক অর রেশিও অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টাডি, মানে এক একটা ইন্ডিভিজুয়াল স্টাডি ইন্ডিকেট করছে। ব্ল্যাক স্কোয়ার সাইজ, এই ব্ল্যাকের স্কোয়ার সাইজ গুলা কি ইন্ডিকেট করে, এটা ওয়েট অফ দ্য স্টাডি ইন্ডিকেট করে। এই যে হরাইজন্টাল লাইন, এটা কি ইন্ডিকেট করে, 95% কনফিডেন্স কনফিডেন্স ইন্টারভ্যাল। ইন্টারভেল। ভার্টিক্যাল লাইনটা কি ইন্ডিকেট করে, লাইন অফ নো লাইন অফ ইফেক্ট। নো ইফেক্ট। ডায়মন্ড শেপটা কি ইন্ডিকেট করে, ওভারঅল ট্রিটমেন্ট ইফেক্ট। ওভারঅল ট্রিটমেন্ট ইফেক্ট। ডায়মন্ড শেপটা যদি সেন্টারে চলে আসে, এরকম যদি সেন্টারে থাকতো, তাহলে এটা কি ইন্ডিকেট করতো, কম্বাইন্ড ট্রিটমেন্ট কম্বাইন্ড ইফেক্ট। ট্রিটমেন্ট ইফেক্ট। ট্রিটমেন্ট ঠিক ইফেক্ট। আছে, আপনাদেরকে এখন জিজ্ঞেস করি, বলেন তো, হুইচ স্টাডি ইজ মোস্ট প্রেসাইজ। এখানে দেখেন তো কোন স্টাডিটা সবচেয়ে প্রেসাইজ। দেখেন তো আমার নো ইফেক্ট থেকে কোন লাইনটা দূরে আছে। আপু এই যে এখানে প্রেসাইজ মানে এখানে অনেকগুলো এটা বিষয় দুইটা এটা আছে আপু তো। হচ্ছে 2013টা আপু, 2013। 2013টা সবচাইতে বক্স বড় না। জি জি আপু। আপু। দূরেও হুইচ আছে স্টাডি ইজ লাইন অফ। সিগনিফিকেন্ট, কোন স্টাডি সিগনিফিকেন্ট হবে দেখেন তো। আপু 2014 2017 দুইটাই তো দূরে।
2014 এবং 2017। 2016। তাহলে এফ এ ডিএল এন্ড বিশ্বাস এদের দুজনেরটা। জি আপু। ঠিক আছে। হুইচ স্টাডি হ্যাজ দ্য গ্রেটেস্ট ইফেক্ট অন দ্য পোল্ড রেজাল্ট? কোনটার রেজাল্ট হচ্ছে আপু এই যে মানে সবচেয়ে বড় দুই বক্স হাজার যেটা তেরোটা আপু, সবচেয়ে বড় বক্স। 2013। 2013টা। হুইচ ইজ দ্য ওভারঅল রেজাল্ট? ওভারঅল আপু রেজাল্ট এটা হচ্ছে তো আপু, এটা আপু ডায়মন্ড শেপটা যেটা। হ্যাঁ, দিস ইজ ডায়মন্ড শেপ। এখানে সিগনিফিকেন্ট অথবা ইনসিগনিফিকেন্ট এটা আমাদের বলার দরকার নাই, ঠিক আছে, এটা আমাদের আসবে না। আমরা এই ডায়মন্ড শেপটাই বুঝবো যে দিস ইজ ওভারঅল রেজাল্ট। তাহলে পারা যাবে? জি আপু। জি আপু। বুঝতে পেরেছেন? কি মনে হচ্ছে, নিজের প্রতি কি একটু আত্মবিশ্বাস ফেরত আসছে নাকি আসে নাই? মোটামুটি আপু, আবার দেখতে হবে ক্লাসটা। হ্যাঁ, এই ক্লাসটা আপনারা আরেকবার দেখবেন, ঠিক আছে? এই ক্লাসটা যদি আরেকবার না দেখেন তাহলে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আপু, কারণ একটা কোশ্চেন ছিল। অবশ্যই আপু বলেন। আপু ওই যে আগের বক্সটা, ওই যে যেটা হচ্ছে দেখাচ্ছিলেন, হুম। ওইটা তো ওই যে আগেরটা আপু, কোশ্চেন এরিয়াটা আপু, ওইটা যে 2005 যেটা, মানে ওইটা কেন হবে কেন না? হলো না? কেন হবে না? ঠিক আছে, এটা প্রথম কথা আপনাকে আমার জিজ্ঞাসা। দেখেন তো আপু, এটা মানে কি অবস্থা? এটা আমার লাইন অফ নো ইফেক্ট, তাই না? লাইন অফ নো হ্যাঁ, ইফেক্ট অনেকখানি ক্রস করে গেছে না? হ্যাঁ। হুম। ঠিক আছে। আর এই দুইটা বক্সের মধ্যে অ্যাজাম্পশন যদি করেন তাহলে দেখবেন 2013 এই বক্সে বক্সটা বড় বড়। আছে। বড়। হুম। আচ্ছা। বোঝা গেছে এখন? জি আপু। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস, একটা জীবনের তরে একটা জিনিস শিখাই দিতে চাই। সেই ঘটনাটা একটু দেখি, ঠিক আছে? যখনই হচ্ছে আপনাদেরকে বায়োস্ট্যাট বলেন, থিসিস বলেন, যে কাজটা করতে হয়, আজকের ক্লাসের সামারি যদি টানি, তাহলে প্রথমে প্রথমে আপনার মাথার মধ্যে একটা কোশ্চেন আসলো, আস্ক দা কোশ্চেন। আপনার একটা চিন্তা আসলো, দ্যাট মিন্স এটা কি? হাইপোথিসিস, জি তাই আপু। না? তাহলে জি আমি আপু। সেই অনুযায়ী যেমন ওই যে বললাম, ধরেন আমি চিন্তা করলাম যে আমি অলিগোজোস্পার্মিয়ার পেশেন্ট নিয়ে কাজ করবো। তাহলে অলিগোজোস্পার্মিয়াতে আমি এই ওষুধটা দিব, ঠিক আছে, আমি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিতাম। তাহলে এটা আমার মাথায় কি ছিল, চিন্তা ছিল, এবং আমি একটা জিনিস ধরে নিয়েছি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিলে এটা মনে হয় ভালো কাজ করবে। তাহলে দিস ইজ হাইপোথিসিস। জি আপু। ক্লিয়ার? তাহলে জি। আমার তখন কি হলো? তাহলে আমার প্রথম ঘটনাটা হাইপোথিসিস হলো। দ্বিতীয় কাজ কি, আমি তখন চিন্তা করব যে আমি এখন কি টাইপের স্টাডি করব। তখন আমি দুইটা গ্রুপ ভাগ করলাম, একটা গ্রুপ গ্রুপ এ, একটা গ্রুপ বি। একটা গ্রুপকে ওমেগা 3 দিলাম, আরেকটা গ্রুপকে আরেকটা ওষুধ দিলাম। তাহলে আমি এই যে স্টাডি, এই ধরনের স্টাডিটাকে কি বলা হয়? র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আমি টাইপ অফ স্টাডি ডিজাইন ঠিক করে ফেললাম। জি। এরপরে কাজ কি? সব তো চিন্তা করে বসে থাকলে হবে না, ফিল্ডে তো নামতে হবে, তাই না? তাহলে আমার এই গ্রুপে 30টা রোগী, এই গ্রুপে 30টা রোগী, এই 30টা 60টা পেশেন্ট আমাকে কালেক্ট করতে হবে, এদের ইনফরমেশন। তাহলে আমি ডাটা কালেকশন করা শুরু করলাম, ওদেরকে ওষুধ দিলাম। জি আপু। ওষুধ দেওয়ার পর 3 মাস পরে আসতে বললাম, ফলো আপে আসতে বললাম। 3 মাস পরে আমি দেখলাম যে তাদের ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে, সেই জিনিসটাকে আমি ডেসক্রাইব করলাম এবং সামারাইজ করলাম। জি আপু। এরপরে এদের এই ডাটাগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করলাম, ওই যে প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট, জি। ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে এই ওমেগা 3 ভালো কাজ করলো, ঠিক আছে। দিস ইজ দা ফাইনাল রেজাল্ট। জি আপু। এটা একটা থিসিসের বিষয়, এটা একটা রিসার্চের বিষয়। এই জন্যই আমাদেরকে বায়োস্ট্যাটের নলেজ গেইন করতে হয়, বায়োস্ট্যাট পড়তে হয়। আশা করি আর কখনোই কঠিন মনে হবে না, ঠিক আছে। তাহলে আপনি প্রথমে আপনার মাথায় ফর্মুলেট করবেন, জেনারেট করবেন একটা রিসার্চ কোশ্চেন। সেই রিসার্চ কোশ্চেনটা ফিজিবল কিনা, ঠিক আছে, আপনার অ্যাভেলেবল সেটিং এর সাথে, সেটা আপনি চিন্তা করে আপনি কোন স্টাডি ডিজাইন করবেন, সেটা আরসিটি নাকি কোহর্ট কেস কন্ট্রোল নাকি, সেটা আপনি চিন্তা করলেন। আপনার এই স্টাডিটা করার পরে আপনি ডাটা কালেকশন করার পরে কিসে চলে গেলেন? তখন আপনি অ্যানালাইসিস করলেন, আইদার প্যারামেট্রিক অথবা নন প্যারামেট্রিক টেস্ট। আপনার তারপর আমরা ডিস্ট্রিবিউশন কার্ভটা কেমন হলো সেটার উপর ডিপেন্ড করতেছে। তারপরে আপনি ফাইনাল রেজাল্ট করলেন। দিস ইজ অল অ্যাবাউট বায়োস্ট্যাটিস্টিক্স, যেটা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে, ঠিক আছে। আমরা এমবিবিএস লেভেলে এই কারণেই করি না, কারণ এমবিবিএস লাইফে তো আমাদের মানে জান নিয়ে টানাটানি, ব্যাপারটা এরকম না। ডিগ্রি অর্জন করতে পারলেই খুশি। তো সেইখানে রিসার্চ, ঠিক আছে, সেগুলো তো আমাদের স্বপ্নের বাইরে। তো এই জন্য যে বিষয়টা থাকে, এই কারণে আমাদের এমবিবিএস লেভেলে এই জিনিসগুলো আমরা ওরকম করি না, আমাদের সাথে অত বেশি ওরিয়েন্টেড না। যখন আমরা পার্ট 1 দিই, এফসিবিএস পার্ট 1, তখন আমাদের কিছু কিছু জিনিস লাগে। যারা এখানে পার্ট 1 দিয়েছেন, কে কে দিয়েছেন একটু বলতে পারবেন? আপু। ঠিক আছে। আহ, জি আপু। আচ্ছা, আনিয়া, হ্যাঁ আপু, সুলতাপু, আমি দেখছি। জি আপু। নীলু খাপা, আচ্ছা, আমরা 3জনকে পেলাম। তাহলে আপনারা নিশ্চয়ই হচ্ছে দেখেছেন যে পার্ট 1 এর ক্ষেত্রে এত ইলাবোরেটিভ পড়ালেখা করা লাগে। না আপু, তো ইলাবোরেটিভ লাগে। ওখানে মোটামুটি স্টাডি ডিজাইন কি অল্প বিস্তর পড়ালেখা করলেই হয়, এখানে কিন্তু আপনাকে ক্যালকুলেটিভ ওয়েতে জিনিসগুলো বেরও করতে হচ্ছে, তাই না? তাহলে জি এখন আপু। যে বিষয়টা, ওখানে দেখা গেলো আমাদের নাম ঠামের সাথে আমাদের একটা ওরিয়েন্টেশন হয়। এটা হলো পার্ট 1। কিন্তু এমআরসিজি পরীক্ষাতে বিদেশিরা কিন্তু অনেক রিসার্চ ডিপেন্ডেন্ট, ওরা অনেক কিন্তু এগুলোর পরে কাজ করে। তো এই জন্যই দেখা যায় যে এইসব পরীক্ষাতে আমরা দেশের বাইরের পরীক্ষাগুলোতে এগুলোর ক্ষেত্রে পার পাই না। এই জন্য একটা ভালো নলেজ আসলে গেইন করতে হয়।
এই জন্যই আর কি আপনাদেরকে ওই যে একটা কথা বললাম যে আমার লাইফের যতটুকু কোর নলেজ আছে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, আমার সাধ্যমতো আমি চেষ্টা কতগুলো করেছি। কতগুলো প্রশ্ন আসে আপু? এমআরসিতে কয়টা প্রশ্ন আসে? এটা তো আপু ডিপেন্ড করাবে আপু, ওটা তো বলা যাবে না। ঠিক আছে, ওদের তো মানে কোনো সেশনে মনে হয় যে দিলাম, কোনো সেশনে কমাই দিল। ঠিক আছে, এটা মানে সেশন টু সেশন ডিপেন্ড করে। ঠিক আছে, তবে যেটুকু আর কি বলে দেওয়া হলো এইটুকুই আর কি, এর বাইরে আশা করি আসবে না। আর টুকটাক যেটুকু অঙ্ক আছে সেগুলো আপনারা চেষ্টা করে ফেলবেন। মেইন অংশটুকু আপনাদেরকে মানে যেটুকু যেসব সূত্র বা যে ইনফরমেশন টুকু লাগে সেগুলো আল্লাহর রহমতে কনভে করেছি আমি। এখন বাকিটা আপনারা আশা করছি প্রয়োজনে কোথাও আটকে গেলে এই ক্লাসটা আবারও পরীক্ষার আগে একবার দেখবেন। আপু একটা বিশেষ করে একটা request ছিল বিশেষ আপু। করে আপু আজকের সেকেন্ড ক্লাসটা দেখবেন। কারণ প্রথম ক্লাসে কিন্তু যে আলোচনাটুকু করে আসছে আজকে শুরু থেকে সেই আলোচনা কিন্তু আবারও করে আসছি। তো এই জন্য আজকের লাস্ট ক্লাসটা দেখলে আপনাদের টু স্পিডে দেখে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনি তখন আর অত কঠিন মনে হবে না। আপু এই একটা ছিল। রিকোয়েস্ট ছিল আপু। হ্যাঁ আপু বলেন। আপু হচ্ছে যে আমাদের ফিডব্যাক ক্লাসটা মানে যদি মানে আমরা পরীক্ষা দেয়া বা সবকিছু করা মিলে আপু একটু যদি লেট করে নিতেন আপু তাহলে সুবিধা হতো। কারণ আপু ক্লাসগুলো দুইটাই আবার পড়তে হবে, পড়ে তারপরে আবার মানে দেখে আবার মানে পড়ে তারপরে বায়োস্ট্যাটের পরীক্ষা ফিডব্যাক দেওয়া ক্লাস হচ্ছে। তাই তো? একটু দেরি করে আপু। মানে আচ্ছা ঠিক আমাদের আছে, যদি চার অসুবিধা ক্লাস নেই। পর হোক, মানে আপু দেখা যাচ্ছে আজকে তো সোমবার, পরে সোমবার না হয়ে তারপরে সোমবার যদি হতো, মানে আমরা একটু আস্তে আস্তে পড়লে এটা আপু একটু ক্লিয়ার হতো ভালো করে। আচ্ছা আচ্ছা, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপু অন্য আপুরা কি বলছে? বাকি হ্যাঁ যে আপা বললেন, ঠিক আছে, বাকিদের কোনো সমস্যা আছে যে আপনারা ধীরে সুস্থে বায়োস্ট্যাটের ক্লাসটা দরকার হলে আরো একবার না করেন, মানে, অন্য আবার করেন। জি আপু মানে তারপর আমি ভাবছিলাম যে আমাদের একটু ভেঙে ভেঙে মানে লেকচার একটু হ্যাঁ করে আমি একটু বুঝতে করে পেরেছি যে আগাতাম তাহলে সহজ হতো আপু জিনিসটা। যেহেতু এই ক্লাসটা হচ্ছে খুব প্যালাটেবল না, ঠিক আছে, তো এই জন্য যদি জি আপু। আপনাদের মনে হয় যে আমরা এই ক্লাসটা আবার করব অথবা হচ্ছে আমি ধীরে না ধীরে আপু ভেঙে করবো ভেঙে না, করবো। মানে ব্যাপারটা হচ্ছে আমরা লেকচার গুলো দেখে নিলাম, তারপর আপু আমরা পরীক্ষা দিয়ে দেন আপু আমরা ফিডব্যাক ক্লাসে গেলাম, যাতে অন্তত কোনো প্রবলেম থাকলে যেন আমরা সলিউশনটা ঠিক মতো নিতে পারি আর কি। সেটাই সেটাই। হ্যাঁ। তাহলে যে বিষয়টা থাকলো যে আপনাদের শিডিউল যে ক্লাস, এরপরে সম্ভবত হুম। ফার্মাকোলজি ক্লাস, আপনারা জি শিডিউল আপু। ক্লাসগুলো করতে থাকলেন, এরপরে মাঝখানে একদিন আমি সময় করে আপনাদের কাছ থেকে জি আপু, তাহলে আপনারা আপু আপু ক্লাসটা এটা রিসিভ আপু করবেন। তাহলে আপু হচ্ছে যে পরের মাসের শুরুর দিকে নিলাম, হ্যাঁ বেটার হতো আপু। আমি একটু মানে একটু না পড়লে আপু এটা একদমই খুব কঠিনই লাগতেছে। বাকিদের মতামত ঠিক আছে, আপু আপনাদের কোনো পরের অসুবিধা মাসে আছে? কিন্তু অনেক মানে দেরি পরের হয়ে মাসের যাবে। শুরুর দিকে আপু 1-2 তারিখে মানে ওই আপু সময় যে অনেক দেরি ক্লাসগুলো। হয়ে যাবে, তখন একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস চলে আসবে, এত গ্যাপ দিলে আবার দেখা যাবে আচ্ছা প্রবলেম আমরা হয়ে একটা যাবে। সপ্তাহ গ্যাপ দিই, ঠিক আছে, আমরা এক আচ্ছা সপ্তাহ তো গ্যাপ এক দিই। সপ্তাহ হলেও হবে আপু, আমরা যদি পরের সোমবার বা পরের বৃহস্পতিবার করে তা হবে আপু। তাহলে আজকে হচ্ছে কি বার? আজকে সোমবার তাই তো? জি আপনাদের আপু নেক্সট 15 ক্লাস তারিখ। শুক্রবার, তারপরে সোমবার। তাহলে পরের জি আপু। শুক্রবারের দিকে আমরা চেষ্টা করবো না, ঠিক আছে। জি আপু। আপু আপু শুক্রবারটাকে একটু আপু বিকালে করা যায় না আপু? আসলে একটু প্রবলেম হয়ে যায় আপু, সকালে চেম্বার থাকে তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দেখি সন্ধ্যার পরে আমরা যদি পারি তাহলে ইনশাল্লাহ জি নেওয়ার আপু চেষ্টা সন্ধ্যার করবো। পরে অসুবিধা নেই আপু। তাহলে ঠিক এখন আছে যে আপু, থ্যাংক বিষয়টা ইউ। থাকলো, তাহলে আগামী শুক্রবার দিন আমরা ফিডব্যাক ক্লাস নিবো, এই তো? পরীক্ষাটা কি আপনারা শিডিউল সময় দিবেন নাকি পরে আপু দিবেন? পরে দিব আপু। এই শুক্রবারের পরের শুক্রবার আপু, এই শুক্রবারটা না। এই শুক্রবারের পরের শুক্রবার আপনারা পরীক্ষা দিবেন, তার মানে আমাকে ফিডব্যাক ক্লাস নিতে হলে তো না না আপু, সোমবার দিন। পরীক্ষাটা আপু আমি এর মধ্যে দিয়ে ফেলবো, মানে আগামী সোমবারের মধ্যে পরীক্ষা দিয়ে ফেলবো আপু, তারপরে হচ্ছে যে শুক্রবার আপনি ফিডব্যাক ক্লাসটা নেবেন। ক্লাসটা শুক্রবার দিন আমি ফিডব্যাক জি ক্লাস আপু। নিবো, এই তো পরের তাহলে আপু শুক্রবার। হচ্ছে ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। কারো কোনো 26 আপত্তি তারিখে আছে? হচ্ছে। 26 তারিখে হচ্ছে আপু তাহলে। আচ্ছা, তার মানে 26 তারিখে ফিডব্যাক ক্লাস আমি নিবো, আপনারা শিডিউল সময় পরীক্ষা দিবেন, এই তো? জি আপু পরীক্ষাটা, হ্যাঁ পরীক্ষা আমরা তো আপু প্রথম দেওয়া থেকে তো আমরা যখন তখন পরীক্ষা দিয়ে ফেলতে পারছি শেষ করি। আচ্ছা, কারো কোনো আপত্তি আছে? না আপু। আচ্ছা আমাদের ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক তাহলে ইউ আপু, আপনারা খুব হেল্প করলেন। আপনারা আসলে অনেক ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ ধরে ছিলেন। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন শুধু এই আপু কৃতজ্ঞতা দিয়ে শেষ হবে না, ঠিক আছে, আপনারা যেন এটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারেন, তাহলেই আর কি পরিশ্রমটা সার্থক হবে, ঠিক আছে। আমি আশা করছি ভবিষ্যৎ জীবনে যখন আপনারা এগুলো নিয়ে আরো কাজ করবেন, এন্ট্রি করবেন, সেদিন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতখানি সহজে এই অংশটুকু শুনেছেন বা করতে পেরেছেন, ঠিক আছে। তো আশা করি ইনশাল্লাহ যারা আছেন পরীক্ষাতে সবাই একবারে পার হয়ে যাবেন। আপনাদের সবার কাছে শুভকামনা রইলো সবার প্রতি। আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো ইনশাআল্লাহ। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।